CSS 3 এর 18তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইউজিং ফ্রেমওয়ার্কস অ্যান্ড গ্রিডস। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউসিং উইথ বুটস্ট্র্যাপ, ডাউনলোড অ্যান্ড লিঙ্কিং উইথ বুটস্ট্র্যাপ, using CDN of Bootstrap, the grid basics, responsive grid এবং সর্বশেষে importance sources of references। আমরা আজকের ক্লাসে দেখব যে CSS এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে গ্রিডের মাধ্যমে ডিজাইন করতে হয়। অনেক সময় কোনো ওয়েবসাইটের ডিজাইন করার জন্যে অনেক লাইনের কোড লিখতে হয়। সব সময় এত বেশি লাইন এর কোড লেখা সম্ভব হয় না। তাই আমরা তখন পূর্বে থেকে তৈরি করা বিভিন্ন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডিজাইন করে থাকি। বর্তমানে সবথেকে জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক হলো বুটস্ট্র্যাপ। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা Ctrl+N প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে বুটস্ট্র্যাপ নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .css অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি CSS ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা নিউ ফাইলে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে বুটস্ট্র্যাপ নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম ইন্ট্রোডিউসিং টু বুটস্ট্র্যাপ। আমরা হেড ট্যাগের মধ্যে একটি লিঙ্ক ট্যাগ নিলাম। আমরা লিঙ্ক ট্যাগে href এ CSS ফাইলটির নাম লিখলাম। আমরা নতুন একটি লিঙ্ক ট্যাগ নিলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। div ট্যাগের মধ্যে আমরা একটি h1 ট্যাগ, একটি ইমেজ ট্যাগ ও একটি টেবিল ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের মধ্যে একটি ক্লাস নিলাম। আবার আমরা টেবিল ট্যাগের একটি ক্লাস সেট করলাম টেবিল নামে। আমরা ব্রাউজারে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম। সার্চ রেজাল্টের প্রথম লিঙ্ক আমরা ব্রাউজ করলাম। আমরা দেখলাম যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করার একটি অপশন চলে এসেছে। আমরা যে ওয়েবসাইটটি দেখছি তা হলো বুটস্ট্র্যাপ এর অফিসিয়াল ওয়েবসাইট।
বর্তমানে বুটস্ট্র্যাপ এর যে অফিসিয়াল লেটেস্ট ভার্সন রয়েছে তা হল 4.4। আমরা V4.4 এ ক্লিক করে বুটস্ট্র্যাপের কিছু ভার্সন দেখতে পেলাম। আমরা ডকুমেন্টেশনে ক্লিক করলাম। আমরা ডাউনলোডে ক্লিক করলাম। আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করার কয়েকটি পদ্ধতি দেখলাম। আমরা কম্পাইলড CSS অ্যান্ড JS সেকশনে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। আমরা চেক করে দেখলাম যে বুটস্ট্র্যাপের একটি জিপ ফোল্ডার ডাউনলোড হয়েছে। আমরা ফোল্ডারটি কাট করে যে ফোল্ডারে আজকের ক্লাসের ফাইলগুলো সেভ করেছি সেই ফোল্ডারে পেস্ট করলাম। আমরা রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার অপশনে ক্লিক করলাম। আমরা ফাইলটি আনজিপ করার পরে দেখলাম যে বুটস্ট্র্যাপের একটি ফোল্ডার তৈরি হয়েছে। আমরা জিপ ফোল্ডারটি মুছে ফেললাম। আমরা বুটস্ট্র্যাপের ফোল্ডারে দেখলাম যে CSS এবং JS নামে দুইটি ফোল্ডার রয়েছে। আমরা দেখলাম যে CSS ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল রয়েছে। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে নিউ ফাইল ক্লিক করে একটি ট্যাব ওপেন করলাম। আমরা একটি CSS ফাইলকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে ওপেন করলাম। আমরা দেখলাম যে অনেক লাইনের কোড লেখা রয়েছে। এছাড়াও আমরা দেখলাম যে অনেকগুলো সিলেক্টর তৈরি করে তাদের ডিজাইন করার জন্য কিছু কোড লেখা রয়েছে। আমরা HTML ফাইলে ফিরে আসলাম। আমরা CSS ফাইলটির নাম কপি করলাম। আমরা লিংক ট্যাগের মধ্যে ওই CSS ফাইলটির নাম পেস্ট করলাম। এরপরে আমরা CSS ফাইলটির পাথ সেট করলাম href এ। এখন আমরা আলোচনা করব ইউজিং CDN অফ বুটস্ট্র্যাপ নিয়ে। CDN ফাইল ব্যবহারের জন্য আলাদাভাবে কোনো ফাইল ডাউনলোড করে নেওয়ার দরকার পড়ে না। CDN ফাইলের একটি লিংক ট্যাগ এর একটি লিংক দেওয়া রয়েছে এবং আমরা চাইলে ওই ফাইলের লিংক কপি করে HTML ফাইল ব্যবহার করতে পারি।
আমরা লিঙ্কটি কপি করে হেড ট্যাগের মধ্যে পেস্ট করলাম। CDN ফাইল ব্যবহার করার জন্যে অবশ্যই ইন্টারনেট কানেকশন সচল থাকতে হবে, কারণ CDN ফাইল অ্যাক্সেস করার জন্যে ইন্টারনেটের মাধ্যমে ফাইলটি প্রসেসিং হয়। আমরা হোমে ক্লিক করলাম। আমরা ডকুমেন্টেশনে ক্লিক করলাম এবং ডাউনলোড এ ক্লিক করলাম। আমরা একটি স্টার্টার টেমপ্লেট দেখতে পেলাম। আমরা স্টার্টার টেমপ্লেটের মধ্যে লেখা কোড কপি করে নিলাম এবং নতুন HTML ফাইলে পেস্ট করলাম। এখন আমরা চাইলে ইচ্ছে মতন ফাইলটিকে মডিফাই করতে পারি। বুটস্ট্র্যাপে সর্বোচ্চ 12টি কলাম এর টেবিল নিয়ে গ্রিড ভিউ এর কাজ করা যায়। আমরা Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে CDN নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা HTML ফাইলটিকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা দেখলাম যে ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট দেখা যাচ্ছে, কারণ আমরা HTML ফাইলটির মধ্যে কোনো কন্টেন্ট রাখিনি। আমরা বডি ট্যাগের মধ্যে একটি ডিভ ট্যাগ নিলাম এবং ডিভ ট্যাগটির ক্লাস সেট করলাম কন্টেইনার নামে। আমরা নতুন আরেকটি ডিভ ট্যাগ নিলাম এবং ডিভ ট্যাগটির ক্লাস সেট করলাম রো নামে। আবার আমরা নতুন আরেকটি ডিভ ট্যাগ নিলাম এবং ডিভ ট্যাগটির ক্লাস সেট করলাম COL-SM-6 নামে। আমরা ক্লাসের পাশে COL-SM-6 লিখলাম। আমরা কোডটি কপি করে নিচে একবার পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে COL-SM-6 টেক্সট দুইবার দেখা যাচ্ছে। আমরা ডিভ ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম COL-SM-6 টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হালকা নীল কালার সেট হয়েছে। আমরা একটি স্টাইল ট্যাগ নিলাম।
আমরা স্টাইল ট্যাগের মধ্যে ডট রো নামে একটি সিলেক্টর নিলাম। আমরা ওই সিলেক্টরটির মধ্যে লিখলাম প্যাডিং :20 px 10 px, বর্ডার :1 px, সলিড। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটের চারপাশে বর্ডার সেট হয়েছে এবং কন্টেন্টের আকার কিছুটা বড় হয়েছে। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম। আমরা ওই div ট্যাগের মধ্যে আরেকটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের কোড কপি করে 3 বার পেস্ট করলাম। আমরা একটি div ট্যাগের ক্লাস সেট করলাম col-md-6 col-lg-3 নামে। একইভাবে আমরা বাকি 3টি div ট্যাগের ক্লাস একই রাখলাম। আমরা 4টি div ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন 4টি div ট্যাগের মধ্যে লেখা টেক্সট চলে এসেছে। আমরা একটি div ট্যাগের ক্লাস সেট করলাম কন্টেইনার নামে। আমরা ওই div ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন 4টি div ট্যাগের মধ্যে লেখা টেক্সটের গোলাপি রঙের ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। আমরা একটি div ট্যাগের ক্লাস এর নাম দিলাম রো। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পিঙ্ক এবং লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে টেক্সটগুলো 2টি ভাগে দেখাচ্ছে। আমরা ব্রাউজারে ওয়েব পেজটি কিছুটা ছোট করে দেখলাম যে ওয়েব পেজটি রেসপন্সিভ হয়ে গেছে। অর্থাৎ আমরা ব্রাউজারের সাইজ যেরকমভাবে সেট করছি, কন্টেন্টগুলোর সাইজও ঠিক সেভাবে সেট হচ্ছে। আমরা ওয়ার্ডের টেবিলে সিলেক্ট করে বুঝলাম যে নিচের রোয়ে 3টি কলামের জায়গায় একটি করে কলাম তৈরি হয়েছে। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগটির ক্লাস সেট করলাম রো নামে। আমরা div ট্যাগটির মধ্যে আরও একটি div ট্যাগ নিলাম। এবং div ট্যাগটির ক্লাস সেট করলাম col3 নামে। আমরা কোডটি কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম।
আমরা div ট্যাগ 4টির মধ্যে col3 লিখলাম। আমরা একটি div ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন একটি রো তৈরি হয়েছে এবং নতুন রো এর প্রথম কলামের টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার হলুদ সেট হয়েছে। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের কোড কাট করে রো ক্লাস এর div ট্যাগের মধ্যে পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন রো এর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কালার হলুদ সেট হয়েছে। আমরা ব্রাউজারে পেজটি ছোট করে দেখলাম যে নিচের রো এর কন্টেন্টগুলো রেসপন্সিভ হয়নি, কারণ আমরা নিচের রো এর কোড লেখার সময় সেট করে দেইনি যে নিচের রো এর কন্টেন্টগুলো রেসপন্সিভ হবে। আমরা যদি একই কাজটি CSS এ করতে চাইতাম তবে অনেক বেশি লাইনের কোডের মাধ্যমে করতে হতো, কিন্তু বুটস্ট্র্যাপ এর মাধ্যমে আমরা খুব সহজেই কোনো কন্টেন্টকে রেসপন্সিভ করতে পারি। আমরা ব্রাউজারে বুটস্ট্র্যাপ 4 ক্লাস নেম রেফারেন্স লিখে সার্চ করলাম। সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কে আমরা ব্রাউজ করলাম। আমরা দেখলাম যে কোন অ্যাট্রিবিউটের জন্য কোন ক্লাস নিতে হবে তা ওই ওয়েব পেজে দেওয়া আছে। আমরা অ্যালাইন ক্লাসে ক্লিক করলাম। আমরা দেখলাম যে কোন অ্যালাইনের জন্য কোন ক্লাস ব্যবহার করতে হবে তা দেওয়া আছে। আমরা আরও কয়েকটি ক্লাস নেমে ক্লিক করলাম এবং কোন ধরনের ক্লাস ব্যবহার করতে হবে তা দেখলাম। আমরা ব্রাউজারে ব্যাক এসে W3 স্কুল এর ওয়েবসাইটে আসলাম। আমরা এই ওয়েব পেজে কয়েকটি ক্লাস নেম এবং তাদের ক্লাস এর নামের রেফারেন্স দেখতে পেলাম। আমরা ন্যাভবার ক্লাসে ক্লিক করলাম। আমরা দেখলাম যে ন্যাভবার এর ক্লাস এর জন্যে কোন কোড ব্যবহার করতে হবে। আমরা কয়েকটি ডেমো ন্যাভবার এর জন্যে তাদের ক্লাসের নাম দেখলাম। আবার আমরা বাটন ক্লাসে ক্লিক করলাম।
আমরা দেখলাম যে বাটন এর ক্লাস এর জন্য কোন কোড ব্যবহার করতে হবে। আমরা একটি বাটন এর কোড কপি করে নিলাম। আমরা HTML ফাইলে কোডটি পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই বাটনটি চলে এসেছে। আমরা বাটন ট্যাগের ক্লাস এর কোড কপি করে নিলাম। আমরা ডট লিখে কোডটি পেস্ট করলাম। আমরা যদি HTML ফাইলটি রান করি তবে দেখব যে বাটনটির ডিজাইন আগের বাটনের মতন চলে এসেছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।